ছাদে যাওয়ার আগে সে ইফাতের টেবিলের উপর থেকে নিজের হাতের মুঠো শক্ত করে কিছু একটা নিল। তারপর ধীরে ধীরে ভারী পায়ে ছাদের রেলিংয়ের গ্রিল ঘেঁষে এসে একাকী দাঁড়িয়ে গেল। সেই হাতের মুঠো শক্ত করে বন্ধ করা জিনিসটির নাম হচ্ছে সিগারেট। উজান নিজের জীবনে আজ পর্যন্ত কোনোদিন নেশায় এই ক্ষতিকারক কাঠি ছুঁয়েও দেখেনি। তবে সে ইফাতকে দেখেছে, খুব বেশি কষ্ট বা ড্রামা থাকলে ছেলেরা নাকি এই সিগারেট খেয়ে নিজের কষ্টটা কিছুটা লাঘব করার চেষ্টা করে। তাই আর সেও নিজের ভেতরে অসহ্য জ্বালা মেটাতে দূর আকাশের দিকে তাকিয়ে কাঁপানো হাতে সিগারেটটা ধরল। এক এক করে কয়েকটা সিগারেট টানতে টানতে তার ফুসফুস কাঁপিয়ে ধোঁয়া বের হয়ে যেতে লাগলো। সে নিজের বুকের ভেতরে জমে থাকা সমস্ত তীব্র যন্ত্রণা আর বিষাদের ধোঁয়া হিসাবে বাতাসে উড়িয়ে দিতে চাইল। ঠিক তখনই পেছন থেকে কেউ একজন এসে তার চওড়া কাঁধের ওপর পরম মায়ায় হাত রাখলো। আচমকা এমন ছোঁয়ায় উজান চমকে উঠে পেছনে তাকালো। পাশে ইফাতকে দাঁড়িয়ে থাকতে দেখে সে এক স্বস্তি দীর্ঘশ্বাস ফেলল। ইফাত দূর নীল আকাশের দিকে নিজের দৃষ্টি স্থির করে ঠোঁটের কোণে এক মৃদু হাসল। এই ধোঁয়ার মাঝে নিজের মনের শান্তি খুঁজছিস? উজান এক পলক ইফাতের দিকে তাকালো। এই ছেলেটা আজকাল না বলতেই তার মনের ভিতরে সব গোপন কথা কীভাবে যেন নিখুঁতভাবে বুঝে যায়। হয়তো দুজনের এক নৌকায় মাঝি বলেই ইফাত তার এই দহনটা টের পাচ্ছে। দুজনের মধ্যে কিছুক্ষণ নীরব চোকাচোকি হলো। তারপর আবার দুজন একসাথে সামনের দূর দিগন্তে আকাশের দিকে তাকিয়ে রইল। উজান এক তপ্ত শ্বাস ছেড়ে নিচু স্বরে উত্তর দিল, শান্তি খুঁজলে কি আর এত সহজে পাওয়া যায়? ভালোবাসিস ভাবিকে? ইফাত কোনো ভূমিকা না করে সরাসরি মেঘনাদ বদের মতো প্রশ্নটা ছুড়ে দিল। এই আচমকা প্রশ্নটা শোনা মাত্রই উজানের মাথার উপর যেন আস্ত আকাশটা ভেঙে পড়ল। সে ইফাতের কাছ থেকে এমন প্রশ্ন আশা করেনি। সে থতমত খেয়ে গেল। ইফাত এবার নিজের পুরো দৃষ্টি উজানের ওই বিষণ্ণ মুখের দিকে নিবদ্ধ করে শান্ত গলায় বলতে লাগলো, ভালোবাসিস না এটাই বলবি তো? তবে সামান্য চলে যাওয়ার কথা শুনে এমন উন্মাদ প্রেমিকের মতো বিহেভিয়ার করছিস কেন? কেন তাকে বউ মানেই না বলার পরও তাকে ছেড়ে থাকতে পারবি না? কেন এক সামান্য মেয়ের কষ্ট দেখলে তোর কষ্টে বুকেও এমন তীব্র কষ্ট হয়? জানি আমার একটা প্রশ্নের উত্তরও তুই দিতে পারবি না। ভালোবাসা এমনই, মনে হয় সে আমার কেউ নয়, অথচ তাকে ছাড়া আমার এক মুহূর্ত থাকতে পারি না। জানি তোর লাইফে একটা বাজে পাস্ট আছে, তাই বলে নিজের প্রেজেন্ট আর ফিউচারকে ওই পাস্টের অন্ধকারে ডুবিয়ে রাখবি? এমন কেন তুই? কেন তোর মনে নতুন করে ভালোবাসার জন্ম হবে না? কেন একজন চলে গেলেই সে পুরো লাইফটা এখনই থেমে যাবে? এমন তো নয়। তুই বরং তাকে দেখিয়ে দে তাকে ছাড়াও তুই আজ নিজের জীবনে কতটা পরিপূর্ণ। কাপুরুষ মতো এভাবে ভেঙে পড়ার মতো কিচ্ছু হয়নি। কিন্তু উজান চৌধুরী নয়। জানিস তো, নারী ছাড়া পুরুষ অসম্পূর্ণ। পুরুষ কখনো একা একা কি এই পৃথিবীতে শান্তিতে বাঁচতে পারে না। প্রতিটি পদক্ষেপে, প্রতিটি মোড়া একজন পুরুষ একজন নারীর প্রয়োজন হয়। তুই মুখে তা মানিস আর না মানিস। একটা নারী যেমন একটা সুখের সংসারে ভেঙে চুরমার করতে পারে, তেমনি নিজের মায়া আর ভালোবাসা দিয়ে একটা ভাঙা সংসার নতুন করে গড়তেও পারে। আর সেই কারণেই নারী ছাড়া পুরুষ অর্থহীন। উজান হাতে জ্বলন্ত সিগারেটটা ফেলে দিয়ে ইফাতের বলা প্রতিটি কথা এক মনে মনোযোগ দিয়ে শুনছিল। নিজের লাইফ নিয়ে সবসময় বেপরোয়া ও চিল করা যে ছেলেটাও সারাদিন ফুরফুরে মেজাজে থাকে, সে আজ তাকে এত সুন্দর করে বোঝাচ্ছে ভালোবাসা কী জিনিস, একজন পুরুষের জীবনের নারীর গুরুত্ব ঠিক কতখানি। উজান নিজের মনে মনে ভাবল, ভালোবাসা বুঝি সত্যিই এমনই এক জাদুকরী জিনিস, যা একটা চরম জেদি, রুক্ষ আর খারাপ পুরুষকেও নিমিষেই এমন বোঝদার ও প্রেমিক বানিয়ে তোলে। মোয়ের অন্যার আঁচলে কামড় দিয়ে তার পিছু পিছু পুরো বাড়ি ঘুরে বেড়াচ্ছে উজান। পুরো চৌধুরীর বাড়ি তন্ন তন্ন করে চক্কর দেওয়ার শেষ হয়ে গেছে, তবুও উজান কোনো মতেই মোয়ের আঁচল ছাড়ল না। মৌ প্রায় বিগত তিনটি দিন ধরে উজানের সাথে না একটা কথা, না কিছু বলছে, না তার সাথে দেখা করছে, আর না ভুল করেও তার মুখোমুখি হয়েছে। এই 3টা দিন মৌ নিজের মনে তীব্র অভিমানে গাল ফুলিয়ে উজানকে ছাড়া দিব্যি থাকতে পারলেও উজান এদিকে বের হয়ে একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। তার কাছে এই সামান্য 3টে দিন যেন তিনটে যুগের চেয়ে অনেক বেশি দীর্ঘ ও যন্ত্রণাদায়ক লেগেছে। সে এখন নিজের মনে অবচেতন খুব ভালো করে বুঝতে পেরেছে। সে এই পৃথিবীর সব কিছু এক পলক ছেড়ে দিতে পারলেও
মৌ নামের ওই পুচকে অবাধ্য মেয়েটাকে ছাড়া তার পক্ষে বেঁচে থাকা অসম্ভব। মৌ রাগ দেখিয়ে দৌড়ে এদিক থেকে ওদিক ছুটে গেল। ও যেন একগুঁয়ে উন্মাদের মতো তার পিছু পিছু ছুটে চলল। চৌধুরী বাড়ির ছোট বড় সকলে লিভিং রুমে বসে জমিয়ে আড্ডা দিচ্ছিল। তারা সকলে উজান আর ময়ূর এমন অভাবনীয় কাণ্ড কারখানা দেখে পুরো হা হয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। গম্ভীর পাথুরে আর বদমেজাজি ছেলেটার ভেতরে হুট করে এমন আকাশ পাতাল পরিবর্তন এসেছে তা আবার কেউ সহজে মেনে নিতে পারছে না। তবে এই দৃশ্য দেখে দূর থেকে ইফাত মনে মনে বেজায় খুশি হলো। যাক, এবার অত্যন্ত তার এই খ্যাপাটে ও বেপরোয়া ভাইটা নিজের ইগো বিসর্জন দিয়ে মেয়েটাকে নিজের করে নেবে, তাকে বুক ফুলিয়ে ভালোবাসবে। ওভাবে সরাবাড়ি ছুটাছুটি করতে করতে এক পর্যায়ে হাঁপিয়ে উঠে শাশুড়ি মৌসুমী চৌধুরীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেল এবং অতি দ্রুত তার পেছনে নিজের শরীরটা লুকিয়ে ফেলল। তারপর শাশুড়ির কাঁধের আড়াল থেকে উজানের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে চরম তেজ দেখিয়ে বলল, শাশুড়ি আম্মা, তোমার এই বেহায়া ছেলেকে একটু বলো আমার কাছ থেকে দূরে সরতে। এই লোকটা এখন আমার কাছে কেন আসছে? হ্যাঁ, আমাকে যতই পাম দিক আর তেল মারুক, আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না। আমি কাল সকালেই সোজা নিজের বাপের বাড়ি চলে যাব। ময়ের মুখে চলে যাব কথাটি শব্দটা শোনা মাত্রই উজান মুখ বাঁকিয়ে বলে উঠল, হ্যাঁ, শুনি নাকি চলে যেতে চাইলেই যেন আর আমি ওনাকে বিদায় দেওয়ার জন্য খুশিতে নাচতে নাচতে হাততালি দেব। জাস্ট একটা পাও এই বাড়ির সীমানার বাইরে বের করে দেখোই না। সেদিন তো রাগের মাথায় শুধু একটা থাপ্পড় দিয়েছিলাম, আর এবার যদি অভদ্রতা করেছ তবে শুধু হাত পা ভেঙে বিছানায় বসিয়ে রেখে দেব, যাতে সারা জীবন শুধু আমার সামনে বসে থাকো। আমি যাবই যাব। কি করবেন আপনি শুনে? মারবেন? মারুন, তবুও যাব। মৌ শাশুড়ি পেছন থেকে মুখ উঁচিয়ে বলল। উজান আবারও তড়িৎ গতিতে ময়ের দিকে এগিয়ে যেতে চাইল, কিন্তু ছেলের এমন বেপরোয়া আচরণ দেখে মৌসুমী চৌধুরী নিজের চোখ দুটো বড় বড় করে রাঙিয়ে তাকালো। মায়ের সে অগ্নিদৃষ্টি দেখে উজান এবার খানিকটা দমে গেল। তবে তার এই দমে যাওয়াটা সে সামরিক, তা তার চোখের দিকে তাকালে খুব ভালো করেই বোঝা যাচ্ছিল। এর মাঝে মৌসুমী চৌধুরী নিজের দাঁতে দাঁত চেপে ছেলের উপর গর্জে উঠলেন, সমস্যাটা কি তোর উজান? তুই সকাল থেকে এইটুকু একটা মেয়ের পিছনে ওভাবে সারা বাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন জ্বালানো শুরু করেছিস? মায়ের ধমক শুনে উজান এক পলক সোজা হয়ে দাঁড়ালে গেল। সে একবার ভয়াক্ত চোখে মায়ের দিকে তাকালো, তো আরেকবার মায়ের পেছনে লুকিয়ে থাকা নিজের পুচকে বইয়ের দিকে তাকালো, আর একবার সোফায় বসে থাকা বাড়ির বাকি সবার দিকে চোখ বুলালো। তারপর সে নিজের মায়ের দিকে খানিকটা ঝুঁকে ময়ের দিকে তর্জনী উঠিয়ে অত্যন্ত রহস্যময় কণ্ঠে ফিসফিসিয়ে আওড়ালো, আচ্ছা আম্মু, আমার প্রশ্নের উত্তর দাও তো, তুমি এই শয়তান বিড়ালের বাচ্চার ঠিক কী হও? উজানের এমন অদ্ভুত কথা শুনে মৌসুমী চৌধুরী এক মুহূর্তের জন্য পুরো থতমত খেয়ে গেলেন। ভর সন্ধ্যাবেলা ছেলে হঠাৎ কেন তাকে এমন বোকা বোকা প্রশ্ন করছে তা তিনি কিছুতেই বুঝতে পারছেন না। তবুও নিজের কষ্ট স্বাভাবিক রেখে বললেন, কেন? আমি ওর আইনগত শাশুড়ি হই। গুড। তাহলে ড্যাড ওর কী হয়? কেন শ্বশুর হয়? তাহলে এবার বলো আমি কি হই ওর? মৌসুমী চৌধুরী এবার রেগে গিয়ে বলেন, তোর নিজের বিবেক কি জানে না তুই মেয়েটার ঠিক কী হোস? হ্যাঁ আম্মু, যা জিজ্ঞেস করছে দয়া করে সেটার উত্তর, ক্লিয়ার উত্তর দাও না প্লিজ। তুই ওর বিবাহিত হাজবেন্ড হোস। এবার হয়েছে তো তোর? তাহলে আমরা দুজন একে অপরের সম্পর্কে কী হই আম্মু? কেন হাজবেন্ড হয়? মায়ের মুখ থেকে কাঙ্ক্ষিত উত্তরটা শোনা মাত্রই উজানের ঠোঁটের কোণে এক মস্ত বড় বিজয়ের হাসি ফুটে উঠল। সে পুরো লিভিং রুম কাঁপিয়ে কড়া গলায় আওড়ালো, রাইট, আমরা দুজন হলাম লিগ্যাল বর বউ। আর যেহেতু এই চিলড্রেন বিড়ালের বাচ্চাটা আমার নিজের বিবাহিত বউ, সেই হিসাবে ওকে শুধু এই সন্ধ্যাবেলা জ্বালানোই নয়, সারা জীবন ওর শাড়ি লাচর কামড়ে ধরে ওর পিছু পিছু ঘুরে বেড়ানোর পূর্ণ রাইট বা অধিকার এই উজান চৌধুরীর আছে, বুঝলে? উজানের মুখে এমন প্রকাশ্য ও নির্লজ্জ স্বীকারোক্তি শুনে সোফায় বসে থাকা বাড়ির ছোট বড় সবাই পুরো স্তব্ধ হয়ে এক পলক তাকিয়ে রইল। সবার মাথায় যেন আচমকা এক বিশাল আকাশ ভেঙে পড়েছে। গম্ভীর প্রফেসর ছেলেটা হঠাৎ কী এমন হলো? সবাই মনে মনে সেটাই ভাবছিল। ঠিক তখনই নীরবতা ভেঙে আরিয়ান সোফা থেকে হালকা হেসে বলে উঠল, ভাই, তুই ঠিকঠাক আছিস তো? উজান মুহূর্তের মধ্যে আরিয়ানের দিকে তাকিয়ে নিজের দাঁত কিরমির করে বলে উঠল,
কাছে আসো, আমার প্যান্ট চেক করে দেখো। যাও, আমি ঠিকঠাকই আছি কি না। আরিয়ান উজানের এমন কড়া জবাব আর রসিকতা শোনা মাত্র এক নিমিষে চুপসে গিয়ে মুখ বন্ধ করে ফেলল। উজানের মুখ থেকে এমন খোলামেলা কথাবার্তা সে কোনোদিন হজম করতে পারবে না। এরই মাঝে উজান নিজের মুখটা একটু বাঁকিয়ে চারপাশের সবাইকে উদ্দেশ্য করে বলল, ইফাতের মতো যদি তোমরা সবাই মিলে আমাকে একটু আগে একটু বুদ্ধি দিতা, তাহলে আজকে আমি ঠিকঠাক আছি কিনা সেটা আর তোমাদের কষ্ট করে মুখ ফুটে জিজ্ঞেস করতে হতো না। এতদিন তোমরা হাতে কলমে তার প্রমাণ পেয়ে যেতে। ছি ছি, এতদিন কি ভুলটাই না করেছি আমি। উজানের কথার ভিতরে আসল গূঢ় অর্থ বাড়ির বাকি সবাই মাথার উপর দিয়ে পাঁচ গতিতে চলে গেল। এ কোণে বসে থাকা ইবাদ কিন্তু ঠিকই পুরোটা বুঝতে পারল। তাই সে নিজের হাসি বেগ লুকাতে ঠোঁট কামড়ে হেসে ধরে আড়ালে হাসতে লাগলো। সুযোগ না দিয়ে এক ঝটকায় মায়ের পেছন থেকে ময়ের হাতটা শক্ত করে আঁকড়ে ধরে তাকে টেনে এক টানে নিজের চওড়া বুকের সাথে শক্ত করে মিলিয়ে নিল। তারপর ময়ের কানের কাছে মুখ এনে অত্যন্ত আদুরে ও উদ্গ্রীব কণ্ঠে প্রতিধ্বনিত করলো, হেই মাই লিটল সুইট প্রিন্সে, অনেক রাত হচ্ছে, এবার শান্ত মেয়ের মতো রুমে চলো দেখি। মৌজানের বুকে পিষ্ট হতে হতে ছটফট করতে লাগলো, যেমন আমি আপনার সাথে, ছাড়ুন আমাকে। একদম অমন পচা কথা বলবে না পিচ্ছি, তাড়াতাড়ি রুমে চলো বলছি। এই 3টে দিন তোমাকে ছাড়া শান্তি মতো ঘুমও আসেনি। মৌ নিজের মুখখানার চরম অভিমানে অন্যদিকে ঘুরিয়ে নিল। একে তো সে সেই রাতে ওই অন্যায় থাপ্পড় কথা এক মুহূর্তের জন্য ভোলেনি। তার উপর এই লোকটা এখন সবার সামনে কোন মুখে এত বড় বড় অধিকার দেখাচ্ছে। মৌয়ের এই প্রকাশ্যে অ্যাভয়েড করাটা উজান নিজের পুরুষেলিয়া এগোতে আর নিতে পারে না। সে এক এক করে লিভিং রুমে উপস্থিত বাড়ির সবার দিকে তাকালো। তারপর হুট করে কোনো কিছু তোয়াক্কা না করে ময়ূরের নরম গালে নিজের ঠোঁট দুটো ছোঁয়ালো। উদয় শুধু একটা চুমু খেয়ে ক্ষান্ত হলো না। এরপর সে অত্যন্ত ক্ষুদ্রার্ত উন্মাদের মতো ধীর পায়ে ময়ের সারা মুখমণ্ডল, কপাল আর চোখে অজস্র আদুরে চুমুতে ভরিয়ে তুলল। বাসার সবার সামনে উজানের এমন আচমকা কাণ্ড দেখে মুহূর্তের মধ্যে লজ্জায় ও আতঙ্কে বরফের মতো জমে নিথর হয়ে গেল। চারপাশের সবার অমন হা করে দৃষ্টি দেখে ময়ের মনে হচ্ছিল, যদি এই মুহূর্তে মেঝের মাটি দুভাগ হয়ে যেত তবে সে লজ্জায় মাটি ঢুকে যেত। সে নিজে তাতে দাঁত চেপে অত্যন্ত নিচু সুরে গজ করে বলতে লাগলো, বেহায়ার লোক, বউ মানেন না অথচ বাপ মায়ের সামনে চুম্মাচুম্মি করতে লজ্জা করে না। যাবো না আমি আপনার সঙ্গে, ছাড়ুন আমায়। উজান এবার নিজের মুখটা আরও বেশি বাঁকিয়ে উত্তর দিল, বউ মানি না আর নাই মানি, তবে লজ্জা টজ্জা আমার করে না। বেশি ছটপট করলে রুমে ঢোকার আগে বাকি কাজ করে ফেলবো। মাইন্ড ইট। ছেলের মুখে এমন কথা শোনা মাত্রই আরিফুল চৌধুরী সহ বাড়ির বয়স্ক বড়রা সবাই কাঁচতে কাঁচতে এক প্রকার বাধ্য হয়ে দ্রুত ড্রয়িং রুম ত্যাগ করে চলে গেলেন। গম্ভীর ছেলেটা যে আচমকে এমন রোমান্টিক কাণ্ড করে বসবে তা বাড়ির কোনো সদস্য স্বপ্ন ভাবেনি। বড়রা চলে যেতেই আরিয়ান সোফায় শুয়ে হাসতে হাসতে বলে উঠল, বাহ রে ভাই বাহ, এই তো বউ না মানার আসল নমুনা। হ্যাঁ, দিনে দুপুরে সবার সামনে বউয়ের সাথে কিচুমিচু করে বেড়াস, আর আমাদের সামনে ভাব দেখাস তুই নাকি বউ মানিস না। হায় আল্লাহ, দিনের বেলাতে যদি তোর এই অবস্থা হয় তবে রাতে রুমের দরজা বন্ধ করে না জানি তোরা দুজন কী কী করিস। আরিয়ানের এমন ফাইজলামের মাঝেই হুট করে উজান এক ঝাটকায় মুখে নিজের বাহুর মাঝে পাদা কুলে করে তুলে নিল। আচমকা শূন্যে ভেসে ওঠায় মো তীব্র ভয়ে নিজের চোখ মুখ একদম খিচে বন্ধ করে ফেলল এবং বাঁচার তাগিদে উজানের শার্টের কলারটা নিজের ছোট ছোট হাত দিয়ে শক্ত করে খামচে ধরল। বইয়ের এমন ভয়াক্ত ও আদরের রূপ দেখে উজান নিজের ঠোঁটের কোণ এক সিল দিয়ে মুচকি হাসি ফুটিয়ে তুলল। সে মুখে কোলে নিয়ে ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিজের বেডরুমের দিকে উঠতে উঠতে আরিয়ানের উদ্দেশ্যে চেঁচিয়ে উঠল, সরি টু সে ভাইয়া, এখন কিন্তু মোটেও দিন দুপুর নয়, এখন চারপাশ পুরো নিঝুম রাত। তাছাড়া বিয়ে যখন করেই ফেলেছি তখন বইয়ের মন রক্ষা করতে গেলে এমন টুকটাক কিসুমিসু তো করতেই হবে, তাই না? এটা নিয়ে তোমরা এত রিয়্যাক্ট কেন করছো? এই জন্য তোমরা আমাকে ভুল বোঝো না ভাই, জাস্ট বইয়ের মন রক্ষা করার জন্য। আমি নিজে থেকে কিছু করবো না, ট্রাস্ট মি। আমি এইটুকু ইনোসেন্ট বাচ্চা ছেলে, আমার দ্বারা কি পচা কাজ পসিবল? উজান মুখে কোলে নিয়ে অদৃশ্য হয়ে গেল। যাওয়ার সাথে সাথে পেছনে লিভিং রুমে বসে থাকা ইফাত, আরিয়ান আর তবুও একসাথে উচ্চস্বরে হেসে কুটি কুটি হতে লাগলো।
উজান মুখে পাজাগোলা করে নিয়ে রুমে ঢুকতেই মৌ নিজের সমস্ত রাগ উগড়ে দিয়ে উজানের শক্ত বুকের উপর এলোপাথারিভাবে ছোট ছোট ঘুষি মারতে লাগলো। এতে অবশ্য উজান চৌধুরী বিন্দুমাত্র ভ্রুক্ষেপ বা মাথা ব্যথা হলো না। সে ডোন্ট কেয়ার ভাবটা মুখে বজায় রেখে মৌকে আলতো করে বিছানায় বসিয়ে দিল। তবে বাইরে থেকে নিজেকে যতই শক্ত দেখাক না কেন, উজানের ডান হাতে কিন্তু এখনও তীব্র ব্যথা রয়েছে। মৌ দেখতে বেশ শুকনো গঠনের হওয়ায় তাকে এক হাতে আগলে নিয়ে আসতে উজানের তেমন একটা বেশ বেগ পোহাতে হয়নি। ঠিকই, কিন্তু সিঁড়ি দিয়ে ওঠার সময় মৌয়ের অনবরত ছটপটানির কারণে উজানের চোট পাওয়া হাতটা দেওয়ালের কোণে ঘষে লেগে নতুন করে অনেকখানি চোট পেয়েছে। মৌ বিছানায় বসা মাত্রই আবারও এক ঝটকায় উঠে রুম থেকে বেরিয়ে যেতে চাইল। উজান তার চেয়েও চতুর। সে দ্রুত গিয়ে রুমের মেন দরজাটা ভেতর থেকে লক করে দিল এবং এক বুক ক্লান্তি নিয়ে বিছানায় নিজের গায়ে নিয়ে বসল। মৌ উচ্চতায় উজানের চেয়ে অনেকটা খাটো হওয়ায় দরজার ওই উঁচু লকটা নাগাল সে কোনোভাবেই পেল না। এমনকি রুমে এমন কোনো হালকা পাতলা চেয়ার বা টুলও নেই যা টেনে নিয়ে সে দরজার সামনে দাঁড় করাবে। যা আছে তার সবগুলো ময়ের ওজনের চেয়ে অনেক বেশি ভারী। পালাবার কোনো পথ বা না পেয়ে মৌ এবার হনহন করে বিছানায় আটশোয়া উজানের সামনে গিয়ে দাঁড়ালো। নিজের দুই কোমরে দুই হাত গুজে চোখ দুটো বড় বড় করে অত্যন্ত কর্কশ করে প্রতিধ্বনিত করলো, বেয়াদব পুরুষ! সবার সামনে অমন অধিকার ফলিয়ে নিজেকে কি প্রমাণ করতে চাইছেন? হ্যাঁ, আপনি কি ভাবছেন সবার সামনে এমন বেহায়াপনা করলেই তাসপিয়ামও আপনার এক পলকে ক্ষমা করে দেবে? নো, নেভার, কোনো দিনও না। আব্বু কাল সকালে এই বাড়িতে আমাকে নিতে আসবে আর আমি কালকে আব্বুর সাথে নিজের বাপের বাড়ি চলে যাব। ময়ের মুখে শেষ বাক্যটি শেষ হতে পারল না, তার আগে উজান এক হিসকা টানে ময়ের নরম হাতটা ধরে নিজের চওড়া ও উন্মুক্ত বুকের উপর আছড়ে ফেলল। আচমকা টানে মৌ সরাসরি উজানের উপরে এসে পড়তেই উজান ময়ের কানের খুব কাছে নিজের ঠোঁট দুটো নিয়ে ফিসফিসিয়ে আওড়ালো, ও মাই গড, লিটল সুইট বউ! তুমি নিজে চাইলে তো আর এই উজান চৌধুরী তোমাকে এত সহজে তার এই খাঁচা থেকে যেতে দিচ্ছে না। মৌ উজানের বুকের বন্দি দশা থেকে নিজেকে ছাড়ানোর জন্য মরিয়া হয়ে ছটফট করতে লাগলো। আর বউয়ের এমন অবুঝ ছটফটানি দেখে উজান নিজের ঠোঁটের কোণে মুচকি মুচকি হাসতে লাগলো। সে নিজেও নিজের মনকে প্রশ্ন করে বুঝতে পারছে না, হুট করে এই সামান্য মেয়েটার মুখ থেকে চলে যাওয়ার কথা কেন তার নিজের বুকের ভেতরটা অমন তীব্র হাহাকার হয়ে উঠছিল। ময়ের প্রতি উজানের মনে মনে যে এক অদ্ভুত অলৌকিক অনুভূতির জন্ম হয়েছে তা আজ অনস্বীকার্য। কিন্তু কেন এই অনুভূতি? ওর উত্তর উজানের চৌধুরী নিজের কাছেও নেই। বিগত 2 বছর ধরে এই মেয়েটা তার পেছনে সারাদিন পাগলামি করার কারণে নাকি সমাজ ও ধর্মের পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার টানে। তবে কারণ যাই হোক না কেন, উজান এখন নিজের মনের সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করবে মৌকে পুরোপুরিভাবে এই মৌ নামক মায়ায় মগ্ন করে ফেলবে। আর কোনো কিছুর জন্য না হলেও এই নিষ্পাপ পিছিয়ে মেয়েটার চোখের সমস্ত স্বপ্ন এবার সে নিজে পূরণ করবে। তাকে একটা সুখের ভালোবাসা নিয়ে উপহার দেবে, যদিও সে নিজে এখনও জানে না এই দায়িত্ব কতটুকু পালন করতে পারবে। এই মাঝে মৌ আবারও চেঁচিয়ে উঠল, সারণ বলছি আমাকে, একদম ছোবেন না! এই বলে মৌ তীব্র আক্রোশে উজানের বাঁধন থেকে সরে আসতে চাইল। আর নিজেকে মুক্ত করার এই তাড়াহুড়াতে সে অসাবধানতাবশত উজানের সেই আঘাতপ্রাপ্ত হাতটার উপরে সজোরে একটা ঘুষি বসিয়ে দিল। আর তৎক্ষণাৎ উজান তীব্র যন্ত্রণা নিজের মুখমণ্ডল চরমভাবে বিকৃতি করে ফেলল। একটু আগে দেওয়ালের চোটের ব্যথায় এখনও কমেনি, তার উপর আবার এই মেয়েটার শক্ত হাতের ঘষি। মৌ দেখতে যত শুকনো আর পাতলা হোক না কেন, রাগলে তার শরীরে অনেক জোর চলে আসে। উজান তা আজ হাড়ে হাড়ে টের পেল। উজান ব্যথায় কুকড়িয়ে ওঠে। আউস! মৌ উজানের মুখ থেকে অমন যন্ত্রণার আওয়াজ শুনে এক ভয়াক্ত দৃষ্টিতে তাকালো। উজানের ব্যথায় নীল হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে তার বুকের ভেতরটা এক অজানা আশঙ্কায় কেঁপে উঠল। নিজের অজান্তে উজান কীভাবে এত বড় আঘাত দিয়ে ফেলায় ময়ের নিজের উপরে ভীষণ রাগ হতে লাগলো। সে নিজের সমস্ত মান অভিমান একপাশে ঠেলে রেখে দ্রুত উজানের চোট পাওয়া হাতটা নিজের দুটি হাতের মুঠোয় টেনে নিল। তারপর গভীর মায়ায় ও ব্যাকুলতায় সেই ব্যথার জায়গাতে আলতো করে মুখে ফু দিতে লাগলো। মৌ একরাশ সহায় ও অপরাধী দৃষ্টিতে উজানের দিকে তাকিয়ে একদম নরম গলায় বলে উঠল,
খুব বেশি ব্যথা দিয়ে ফেলেছি তাই না? আই অ্যাম সরি। আমি সত্যি বুঝতে পারিনি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। একদৃষ্টিতে ময়ের ওই ভয়াক্ত মায়াবী মুখখানা দিকে তাকিয়ে আলতো করে হাসলো। এই মেয়েটা যখন এভাবে ভয় পায় না বা হাসে, তখন তাকে দেখতে ঠিক কতটা মারাত্মক কিউট লাগে। উজান নিজের জীবনে এর আগে এত নিখুঁত ও গভীর দৃষ্টিতে কখনো খেয়ালই করেনি। আজ তার মনে হলো মেয়েটি সত্যি অসম্ভব সুন্দর এক মায়াবী অপ্সরী, অথচ সে নিজের তীব্র অহংকারের কারণে এতদিন এই পবিত্র মেয়েটার দিকে একবার ফিরেও তাকায়নি। ইভা সত্যি ঠিক কথা বলে, নারী ছাড়া পুরুষ একেবারে অসম্পূর্ণ। এই ধ্রুব সত্যটা মনে মনে স্বীকার করা মাত্রই উজানের বুকের ভেতরটা সমস্ত অশান্তি ধুয়ে মুছে এক স্বর্গীয় শান্তি বিরাজ করতে লাগলো। আচমকা সে নিজের শরীরটা আর কিছুটা ময়ের দিকে ঝুঁকিয়ে নিল। তার চোখের দিকে চোখ রেখে ফিসফিসিয়ে আওড়ালো, ব্যথা যখন দিয়ে ফেলেছে, পানিশমেন্ট হিসাবে আমাকে এখন গুনে গুনে 10টা মিষ্টি চুমো দাও দেখি। উজানের মুখ থেকে এমন অকপট ও খোলামেলার দাবি শুনে মুহূর্তে পুরো থমথমে খেয়ে গেল। এই লোকটা কি তার সাথে নির্ঘাত কোনো ফাজলামো বা এয়ার্কি করছে? নয়তো যে লোকটা দিনরাত 24 ঘন্টায় তোমাকে বউ মানি না বউ মানি না বলে মুখে ফেনা তুলে ফেলতো, সে আজ হঠাৎ সবার সামনে আর রুমে ধরে সেই সাইকো প্রেমিকের মতো বিহেভ করছে কেন? মৌ নিজের লজ্জা লুকাতে এবার কৃত্রিম চোখ রাঙিয়ে উজানের দিকে তাকালো। অসভ্য পুরুষ। নিজের ঠোঁটের কোনো একচালতি শয়তানি হাসি ঝুলিয়ে দিয়ে আরও কাছে এগিয়ে এলো। তারপর চোখ টিপে বলে উঠল, তাহলে হাজারখানেক চুমু দিয়ে সর্বপুরুষ বানিয়ে ফেলো। উজানি মুখে প্রকাশ্যে এমন দাবি শোনা মাত্রই মৌর আগে গজগজ করে উঠল। এমন অদ্ভুত ও বেহায়া পুরুষ সে নিজের জীবনে দুটো দেখেনি। সে উজানের সাথে আর একটা কথাও বাড়ালো না, উল্টো দিকে ঘুরে ধরপড় করে নিজের মুখটা ফিরিয়ে রাখলো। মনে শক্ত প্রতিজ্ঞা করলো, এই পাষাণ লোকটার সাথে সে আর একটা কথাও বলবে না। উজান বার কয়েক তার দিকে তাকালো, একটু মানানোর চেষ্টা করলো, তবুও মৌ নিজের গাল দুটো বেলুনের মতো ফুলিয়েই রাখলো। রুমের মেন দরজা থাকায় সে রুম থেকে বের হতে পারলো না, তাই হনহন করে ব্যালকনির দিকে চলে গেল। উজানও একগুঁয়ের মতো তার পিছু পিছু ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো, কিন্তু মৌ জেদ ধরে আকাশের দিকে তাকিয়ে রইল। উজানের সাথে একটাও কথা বলল না। উজান এবার কিছুটা কাতর গলায় আওড়ালো, এই পিচ্ছি বউ, একটু কথা বলো না প্লিজ। তিনটে দিন ধরে নিজের অভিমানে জমিয়ে একটা কথাও বলনি, এখন ওভাবে মুখ ফিরিয়ে রেখো না প্লিজ। টকিং টু মি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আর কখন এমন হবে না। এরপর থেকে তুমি যা বলবে এই উজান চৌধুরী ঠিক তাই শুনবে, গড প্রমিস। মো এবার এক ঝাটকে ঘুরে দাঁড়িয়ে তীব্র অভিমানের স্বরে উত্তর দিল, আমি কোনোদিনই কথা বলবো না আপনার সাথে। আপনি সেদিন কেন আমাকে ওভাবে সজোরে থাপ্পড় মেরেছিলেন? হ্যাঁ, আমি কালকে আবুর সাথে চলে যাব, আর কোনোদিন এই বাড়িতে ফিরে আসবো না। আপনি খুব খারাপ, ভীষণ খারাপ একটা মানুষ। প্লিজ পিচ্ছি, ক্ষমা করে দাও না। ট্রাস্ট মি, নেক্সট টাইম এমন রুড আর কখনো হবে না। উজান বেশ অনুনয় করে বলল, মৌ। এবার উজানের চোখের দিকে তাকালো। দুজনের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য নীরব চোকাচোকি হলো। উজানের অপরাধী মুখটা দেখে ময়ের মনে হুট করে খানিকটা দুষ্টু বুদ্ধি খেয়ে গেল। সে ঠোঁটের কোণে হালকা রহস্যময় হাসি ঝুলিয়ে বলে উঠল, তাহলে আমাকে আমাকে পরীক্ষা পাশ করিয়ে দেবেন? কথা শোনা মাত্র উজানের ভেতরে সেই কড়া প্রফেসর রূপটা এক নিমিষে জেগে উঠল। সে এক ঝাটকে নিজের চোখ বড় বড় করে চেঁচিয়ে উঠল, শাশুড়ি মেয়ে সর এখান থেকে। পড়াশোনা চাঙ্গে ফেলে এখন পাশ করতে। রসগোল্লা দেব, বড় বড় রসগোল্লা দেব খাতায়। মৌ এবার উজানের দিকে এক চরম কটমট দৃষ্টি নিক্ষেপ করল। ভেবেছিল এই সুযোগ অত্যন্ত উজানের কাছ থেকে প্রশ্ন ফাঁস বা পাশ করার একটা আশ্বাস আদায় করে নেবে, কিন্তু এই লোকটা জাতি মাত্তাল হলেও তালের বেলা একেবারে ঠিক আছে। নিজের প্রফেশন নিয়ে বিন্দুমাত্র ছাড় দেবে না। মৌ চরম বিরক্তিতে মুখ বাঁকিয়ে ব্যালকনির অন্য এক কোনায় গিয়ে দাঁড়িয়ে রইল। উজানও নাছোড়বান্দা। সে আবারও ময়ের পেছন পেছন গেল এবং তার আঁচলটা আলতো করে টেনে ধরে কাতর স্বরে মিনতি করল, এই পিচ্ছি, আবারও ওভাবে মুখ ঘুরিয়ে নিলে। একটু কথা বলো আমার সাথে। বলবো না কথা, আগে ভালো মানুষের মতো প্রমিস করুন যে আমার পরীক্ষা পাশ করিয়ে দেবেন। মৌ জেদ ধরল, উজানের দীর্ঘশ্বাস ফেলে আওড়ালো, প্লিজ পিসি, অবুঝ বাচ্চাদের মতো অবাস্তব কথা বলো না, এটা কোনোদিনই পসিবল নয়। তাহলে আমি আপনার সাথে আর কোনোদিন কথা বলবো না।
একে তো সেদিন আমাকে ওভাবে জোরে থাপ্পড় মারলেন, আমি মেঝেতে আছাড় খেয়ে পড়ে গেলাম। আবার এই ছোট্ট একটা কারণে আমার ভাইটা আজ হসপিটালে বেডে ভর্তি। ফুপি কত কান্না করেছে আপনার বিন্দুমাত্র ধারণা আছে সেটার? এতে আমার কি দোষ শুনি? ফুপি কত কান্না করেছে আপনার বিন্দুমাত্র ধারণা আছে এটার? এতে আমার কি দোষ শুনি? আমি কি আগে থেকে জানতাম নাকি যে ওটা আমার নিজের শালাবাবু? তাছাড়া যে যাই বলুক না কেন, ওই বজ্জা ছেলেটা আমার এই পিচ্ছি বউয়ের সাথে ওভাবে গায়ে ঘেঁষাঘেঁষি কেন করবে? যেখানে আমি নিজে এখনো তোমার এতটা কাছাকাছি যাইনি, সেখানে ওই ছেলে কোন সাহসে ওভাবে যাবে? আমার পিচ্ছি কি ওর বিবাহিত বউ? না তো, তাহলে কেন ও আমার বউকে ওভাবে জড়িয়ে ধরবে শুনি? কেন আমার বউয়ের সাথে ওভাবে হেসে হেসে মিষ্টি করে কথা বলবে? যাদব ছেলে কেন আমার বউকে চকলেট গিফট করবে? হ্যাঁ, আমি কি টাকা পয়সা নাই নাকি? আমি নিজে রোজগার করতে পারি না কোনটা? আবার আমার সামনে আমার নিজের বউয়ের কাঁধে ওভাবে হাত দেয় কোন সাহসে বলো আমায়? উজানের মুখ থেকে অনর্গল আমার বউ শুনে আমার পিচ্ছি শব্দগুলো শুনতে মৌ হুট করে প্রশ্ন ছুড়ে দিল। সে সোজা উজানের চোখের দিকে তাকিয়ে ধীরস্থির কণ্ঠে বলো, এত যে বউ বউ করছেন, মন থেকে বউ মানে না মায়? প্রশ্নটা শোনা মাত্র উজান নিজের চোখ দুটো বড় বড় করে মৌয়ের দিকে তাকালো। সে দেখলো মৌ নিজের ঘাড়টা কিছুটা কাত করে এক বুক আশা আর আকুতি নিয়ে তার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। উজান তার সে গভীর ও তৃষ্ণাত দৃষ্টি দেখে এক পলকে বুঝতে পারল মৌ এই মুহূর্তে তার মুখ থেকে ঠিক কোন কথাটা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সে শুনতে চায় তাসফিয়া মৌ শুধু উজান চৌধুরীর একমাত্র অর্ধাঙ্গিনী, তার ওয়াইফ। কিন্তু উজান চৌধুরী তার সহজে গলে যাওয়ার মতো নরম ধাতু দিয়ে গড়া নয়। সে ময়ের ওই কাতর ও আশাবাদী দৃষ্টি দেখেই নিজের ঠোঁট দুটো কামড়ে ধরে বেদনার হাসিটা চেপে রাখলো। তারপর সোজাসাপটা গম্ভীর গলায় উত্তর দিল, সরি মিসেস চৌধুরী, আপনাকে আমি মন থেকে এত যে বউ বউ করছেন, মন থেকে বউ মানে নামায়? প্রশ্নটা শোনা মাত্রই উজান নিজের চোখ দুটো বড় বড় করে ময়ের দিকে তাকালো। সে দেখলো মৌ নিজের ঘাড়টা কাত করে এক বুক আশার আগতি নিয়ে চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। উজান তার সেই গভীর ও তৃষ্ণাত দৃষ্টি দেখেই এক পলকে বুঝতে পারল মৌ এই মুহূর্তে তার মুখ থেকে ঠিক কোন কথাটি শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সে শুনতে চায় তাসফিয়া মৌ শুধু উজান চৌধুরীর একমাত্র অর্ধাঙ্গিনী, তার ওয়াইফ। কিন্তু উজান চৌধুরী তো সহজে গলে যাওয়ার মতো নরম ধাতু দিয়ে গড়া নয়। সে ময়ের ওই কাতর ও আশাবাদী দৃষ্টি দেখে নিজের ঠোঁট দুটো কামড়ে ধরে ভেতরে হাসিটা চেপে রাখলো। তারপর সোজাসাপটা গম্ভীর গলায় উত্তর দিল, সরি মিসেস চৌধুরী, আপনাকে আমি মন থেকে আদৌ বউ বলে মানি না। উজানের এই সরি মিসেস চৌধুরী, আপনাকে আমি মন থেকে আদৌ বউ বলে মানি না। উজানের এই নির্মম বাক্যটি শোনা মাত্রই ময়ের পুরো মুখখানা এক সেকেন্ডের মধ্যে ফুসকুড়ি দেওয়া বেলুনের মতো চুপসে গেল। সে কত বড় আশা নিয়ে পাথরটার মুখ থেকে নিজের অধিকারের কথা শুনতে চেয়েছিল, কিন্তু এই অহংকারী লোকটা তার সেই ছোট আশাটা কোনোভাবেই পূরণ হতে দিল না। মৌ এবার পুরোপুরি নিস্তব্ধ হয়ে গেল। কেন এই লোকটা একটিবার ছোট করে বলতে পারল না তাসফিয়া মৌ শুধু উজান চৌধুরীর ওয়াইফ? এই সামান্য একটুখানি স্বীকারোক্তি দিলে কি তার পুরুষলিয়া অহংকার খুব বড় কোনো ক্ষতি হয়ে যেত? না তো, তাহলে কেন বলল না? এই চরম অবহেলা আর উপেক্ষায় ময়ের ভেতরে পুরো মনটা এক নিমেষে কালবৈশাখী মেঘের মতো কালো হয়ে গেল। সে অত্যন্ত মায়াবী ও ভাঙা স্বরে প্রতিধ্বনিত করল, তাহলে সকলের সামনে কথায় কথায় আমাকে এত বউ বউ বলে ডাকেন কেন? উজান নিজের চোখ দুটো ছোট ছোট করে ময়ের দিকে তাকিয়ে বেশ দম্ভের সাথে আওড়ালো, আপনি যে আমার আইনগত খাতা কলমে বিবাহিত বউ, সে চিরন্তন সত্যের খাতিরেই তো আমি আপনার মিসেস উজান চৌধুরী বলেই ডাকি। ওহ, তার মানে শুধু খাতা কলমে জোর আছে বলেই আর সবার সামনে এত বড় বড় অধিকার দেখালেন আর নিজের বউ বলে দাবি করলেন? মন থেকে তো কিছুই না, তাই না? ওর গলার সে বিষাদমাখা সুরটা উজানেরকে কেমন যেন ভেতর থেকে নাড়িয়ে দিল। তাই ময়ের এই আবেগঘন কথাটা এক ঝাটকায় এড়িয়ে যাওয়ার জন্য উজান দ্রুত ময়ের নরম হাতটি নিজের শক্ত মুঠোয় আঁকড়ে ধরল। তারপর নিজের কণ্ঠস্বর কিছুটা দীর্ণ করে গম্ভীর গলায় বলল, পেটে প্রচণ্ড খিদে পেয়েছে পিচ্ছি, ফাস্ট চলো। পেটেই পায়, মাথায় নয়। মৌ মুখ বাঁকিয়ে কথাটি বলল। উজান তার অভিমানী মুখের দিকে তাকিয়ে মনের ভেতর এক চিলতে মুচকি হাসলো। তারপর মৌকে আলতো করে বিছানায় বসিয়ে দিয়ে সে নিজের শান্ত পায়ে রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর সে নিজের হাতে একটা
প্লেটে রাতের খাবার নিয়ে রুমে ফিরে এলো। মৌ তখন বিছানা গুটিসুটি মেরে বসে এক মনে উজানের ফোন স্ক্রল করছে। এটা ইদানিং তার একটা মস্ত বড় বদ অভ্যাসে পরিণত হয়েছে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে উজানের ফোনটা একটু না ঘাটলে তার পেটের ভাত হজমই হয় না। অবশ্য বিগত 3টে দিন অভিমানের কারণে সে এসবের কাছেও আসেনি। এমনকি উজান নিজেও কখন এই ফোন ঘাটাঘাটি নিয়ে মুখে একটা কথাও বলে না, বরং মনে মনে বেশ উপভোগ করে। উজান প্লেট হাতে নিয়ে মৌয়ের পাশে এসে বসা মাত্রই ততক্ষণে মৌ হুট করে বাঘিনীর মতো উজানের সুস্থ হাতটায় সজোরে কামড় বসিয়ে দিল। আচমকা এমন পৈশাসিক কাণ্ডে উজান চৌধুরী কিছুটা ঘাবড়ে গেল। এই পুচকে মেয়েটা কখন যে কি অদ্ভুত কাণ্ড করে বসে তা বোঝা সাধারণ মানুষের ক্ষমতার বাইরে। উজান নিজের চোখ দুটো বড় বড় করে শুধালো, পিচি, তুমি আমার হাতে ওভাবে কামড় দিলে কেন?